নমস্কার, শুরু করছি প্রাইম টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আপনারা জানেন যে অনুব্রত মণ্ডল, বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দিয়েছে সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, এবং তারপর আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দলের তরফে শোকজ করা হয়েছে এবং ইতিমধ্যেই ক্ষমাও চেয়েছেন অনুব্রত মণ্ডল। 4 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে, কিন্তু সেই ডেডলাইনের আগেই বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল ডেডলাইন পেরোনোর আগেই ক্ষমা চাইলেন। যদিও অনুব্রত মণ্ডল এর আগে আমরা দেখেছি বেশ কয়েকবার, কেন একাধিকবার পুলিশকে হুমকি দিয়েছেন এবং সেই হুমকি সংস্কৃতি কিন্তু অনুব্রত মণ্ডল বারবারই সংবাদ শিরোনামে উঠে এসেছেন। অর্থাৎ জেলে ছিলেন অনুব্রত, আপনারা জানেন, কিন্তু জেলে থেকেও কিন্তু তার যে শিক্ষা হয়নি, সেই কদর্য ভাষা তার থেকে গেছে, এই একেবারে সেটা কিন্তু অনেকটাই কষ্ট। যেভাবে আমরা দেখলাম বোলপুরের আইসিকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দিলেন অনুব্রত মণ্ডল, এবার সেটা প্রকাশ্যে উঠে এলো। আমরা এর আগেও দেখেছি যে বীরভূম নেতা অনুব্রত মণ্ডল কখনো বলেছেন পুলিশকে বোমা মারো, পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি। আমরা কখনো দেখেছি যে রাস্তার উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, এরকম ভাষা তিনি ব্যবহার করেছেন। রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, চড়াম চড়াম শব্দ, এবং এরই পাশাপাশি বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন বক্তব্য। আপনাদের শোনাবো যে কিভাবে অনুব্রত মণ্ডল কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন, সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, নজর রাখবো। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর। ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ। হয়ে গেছিল। রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার। আমার উপরত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনে ডেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর
অদ্ভুত বিষয় আপনারা শুনলেন সেই অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেখানে স্পষ্ট করা হচ্ছে, সচেতনভাবে অনুব্রত মণ্ডল বলছেন যে রেকর্ড করছিস তো কর। তার মানে বিষয়টা তিনি সচেতনভাবেই করেছেন, মানে ছাড় পেতে পেতে কোন জায়গায় পৌঁছেছে, জেলে থেকেও কোনো শিক্ষা হয়নি অনুব্রত মণ্ডলের। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যারা রয়েছেন অনলাইনে, আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সমর্থক ভাস্কর সিংহ রয় এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি স্নেহায়ন সরকার। প্রথমেই আমি ভাস্কর দার কাছে যাব। ভাস্কর দা, এই প্রথম অনুব্রত মণ্ডল যে হুমকি দিচ্ছেন এরম বিষয়টা নয়। আমরা যদি দেখি 2013 পঞ্চায়েত ভোট, সেখানে তিনি বলছেন যে পুলিশকে বোমা মারো। আবার কখনো তিনি বলছেন যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, চড়াম চড়াম শব্দ শোনা যাবে। আবার কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, আপনাদের দলের সুপ্রিমো, তিনি বলছেন যে তুই কি আজকাল নকুলদানা চকুলদানা দিস না সাংবাদিকদের, এরকমও কিন্তু প্রশ্রয়ের বিষয় কিন্তু বারবার উঠে এসেছে সেই জায়গা থেকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকমও কখনো বলেছেন যে ওর মাথায় অক্সিজেন কম যায়, তাই ওর একটু অসুবিধা হয়, এরকম প্রশ্রয়ের ছবিও আমরা দেখেছি। তাহলে কি এই যে এই অডিও ক্লিপ প্রকাশ্যে চলে এলো এবং সেই প্রকাশ্যে চলে আসার পর কপাল খারাপ, আর প্রশ্রয় দেওয়া গেল না এবং তারপর শেষমেশ দলের চাপে পড়েই ক্ষমা চাইতে হলো অনুব্রত মণ্ডলকে। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু কোনো কোনো জায়গায় প্রশাসন সক্রিয়তা দেখা যাচ্ছে। আজকেও আমরা দেখেছি চাকরিহারা শিক্ষকদের ক্ষেত্রে। কিভাবে দেখছেন ভাস্করদা? অনুব্রত মণ্ডলের বিষয়টি যদি বলা হয় তাহলে আপনি যতগুলো ঘটনা বললেন সেগুলো সবগুলোকে এক করে দেখা যাবে না। আমি টেলিফোনের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায় বসেছি আমরা, সেই টেলিফোনে যে বিষয়টা নিয়ে হয়েছে তাতে দেখুন, আজ পুলিশ তাদের ওই সেকশন 35 অফ বিএনএসএস এর তাকে নোটিশ দিয়েছেন এবং কিছু জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। তার জন্য আইনের পথে চলবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এলে সেই অভিযোগ যদি থাকে এবং সেটাতে পুলিশের কার্যকলাপের ক্ষেত্রে বা কোনো কিছু প্রশাসনিক ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না। এবং এটা তার ব্যক্তিগত বিষয়, দলের কোনো বিষয় নয়। দল তাকে, দলের বিষয় নয়, মানে এই বিষয়টা সঙ্গে দল কোনোভাবে যুক্ত নয়, তার ব্যক্তিগতভাবে যে করেছেন এবং তার পাশে দাঁড়ানো মানে 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 নিরবিচ্ছিন্নভাবে তাকে কোনো রকম ভাবে মানে সাহায্য করা বা পাশে দাঁড়ানো বা এইটাকে লঘু করে দেখা কোনোটাই কিন্তু দল করেনি, তার অবস্থান পরিষ্কার করেছে। দেখুন, আমাদের এখানে তৃণমূলের বহু সংখ্যক মানুষ আছেন, তাদের ভাষা, তারা কি করে, কি করবে না করবে, ব্যক্তিগত স্তরে কি করবে, রাজনৈতিক স্তরে কি করবে, সামাজিক স্তরে কি করবে, সবটা তো দল নিয়ন্ত্রণ করে না। এবং সেখানে যদি কোনো বেআইনি কাজ করে তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়ায় না, সেটার একটা নিদর্শন আপনারা দেখতে পেলেন যে যেটা খুব মানে বিরল। আমি এটা বলতে চাইছি বিরল এই সেন্সে যে মানে এতদিন সময় লাগলো সেই নিদর্শন দিতে, এতদিন সময় লাগলো না, অভিযোগটা না দেখুন, এখানে পুলিশ থেকে একটা এফআইআর ফাইল করা হয়েছে, এফআইআর ফাইল করা হয়েছে এবং এফআইআর ফাইল করা অভিযোগের উপরে ভিত্তি করে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমিও দেখেছিলাম। তখন প্রথমে আমরা জানি না যে এটা আজকাল তো মিমিক্রি করা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেও তো অনেক ধরনের অনেক কিছু অডিও রেকর্ড বেরোয়। কিন্তু তারপরে যখন পুলিশ থেকে এফআইআর করা হয় এবং এই ঘটনার সত্যতা জানা হয়, তখন নিশ্চিতভাবে আইনকে তার পথে চলার জন্য কোনো বাধা সৃষ্টি কোনো দল করবে না এবং তার কোনো প্রভাব বিস্তারও করবে না। এবং সেখানে আগে যেমন সেকশন 41 এ সিআরপিসি বা এখন পিএনএসএস এ সেকশন 35 এ তাকে নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল সম্ভবত উনি থানাতে যাবেন ইনভেস্টিগেশন প্রসেসের জন্য এবং জামিন অযোগ্য যে ধারায় মামলা করা হয়েছে তার জন্য উনি জামিন নেবেন এবং যদি জামিন না পান তাহলে কারাবাস হবে। এটার সঙ্গে কিন্তু দলীয় কর্মসূচি বা দলীয় কোনো বিষয় কখনোই কোনোভাবেই যুক্ত নয়। এটা আপনি বলুন যে অনুব্রত মণ্ডল হোক আর যাই হোক, হরিদাস পাল যেই হোক, যে দলীয় ব্যাপারের সঙ্গে দলের সঙ্গে যুক্ত থাকলেই সেই ব্যক্তির কোনো যদি বেআইনি কাজ করেন, আইন বহির্ভূত কদর্য বা যে কিছু কাজ করেন, সেটা প্রশ্রয় দেয় না। এই প্রশ্রয় না দেওয়া এবং তার বিরুদ্ধে আইনে যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে, কিন্তু দল তাকে কোনোভাবেই বলবে না যে তোমাকে এটা যে তোমাকে মানে প্রোটেকশন দেওয়া বা অন্যান্য অনেক কিছু, যেটা আমরা পার্শ্ববর্তী রাজ্যে দেখতে পাচ্ছি, উত্তরপ্রদেশে রাস্তার উপরে যে ঘটনাগুলো ঘটছে আর কি, মানে ভাবা যায় না।
সেগুলো পরেও তাদের বিজেপি কি স্নেহান, তাদের দূরত্ব বজায় রেখেছে, বেশ কিন্তু ভাস্করদা, আইনত ঠিক স্নেহান করেছে, আপনার কাছে সেটা যে আমরা প্রশ্ন জানতে রাখবো পাইনি। যে আজকে এই প্রথম নয় অনুব্রত মণ্ডলের হুমকি বা এই রকম বাক্যালাপ বা এরকম কথা এরকম ভাষা এর আগেও বেশ কয়েকবার শোনা গেছে এবং বহুবার একাধিকবার সেখানে তিনি এও বলেছেন পুলিশকে হুমকি দিয়েছেন 24 ঘন্টা সময় দিচ্ছি পুলিশকে, তারপরে এতটা সময় লাগলো কেন এবং আজকে এভাবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল এভাবে পদক্ষেপ নিল কেন? প্রকাশ্যে চলে আসার পর তাহলে প্রশ্রয়টা দেওয়া গেল না, সেখানে আটকে রাখা গেল না? না, প্রথম কথা হচ্ছে যে দল ব্যবস্থাটা কোথায় নিয়েছে। বিষয়টা হচ্ছে কি যে দু রকমের ব্যবস্থা আছে, দলীয় ব্যবস্থা, একটা প্রশাসনিক ব্যবস্থা। এইভাবে একজন কর্মরত পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার পরে বা যে ভাষা প্রয়োগ করার পরে প্রথম কথা উনার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, আইনত ব্যবস্থা নেওয়া উচিত। সেইটা তো এখন অব্দি হয়েছে বলে আমার জানা নেই। হ্যাঁ, হয়েছে 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 দলটাকে হয়েছে। সতর্ক দল বলে যে আমরা এর সাথে এটা আমাদের বক্তব্য না, ওনার ব্যক্তিগত বক্তব্য, উনি ক্ষমা চেয়েছেন। তো যদি একটা মানুষকে এই ধরনের মানে আপনি বললেন আমি অডিওটা আপনাদেরকে শোনাবো, আপনি কি শোনাতে পারলেন? মানে পুরোটাই বিপ 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 করতে হলো, স্বাভাবিক ব্যাপার, ওটা তো ন্যাশনাল টেলিভিশনে চালানো যায় না। ইভেন আমার এই বিষয়টা নিয়ে আপনি একজন মহিলা আপনার সাথে কথা বলতেও লজ্জা করছে এটা ভেবে যে আপনাকে ওই আনএডিটেড কথা মানে ভার্সনটা শুনতে হয়েছে, কথাগুলো শুনতে হয়েছে। বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, এইটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভেবে তো লাভ নেই। যে আমি যেটা বলছিলাম যে দল অ্যাকশন নেবে কি, আপনি অনুব্রত মণ্ডল ছেড়ে দিন, লাস্ট দুদিন ধরে প্রথমে উদয়ন গুহ মানে অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদীকে মাননীয় প্রধানমন্ত্রীকে কি ধরনের আক্রমণ করল, তারপরে সেই কথাটাই পুরো সেই কথাটাই রেপ্লিকেট হলো মুখ্যমন্ত্রীর মুখে। মানে একটা দেশে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে কি ভাষায় আক্রমণ করছে, তো সেইখানে দাঁড়িয়ে আপনি কি এক্সপেক্ট করতেন তার দলের নেতারা, তার দলের এমএলএরা, তার দলের এমপিরা কোন ভাষায় কথা বলবে? এই ভাষাতেই কথা বলবে, এরা এই ভাষাতেই কথা বলে। এখন এটা অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, যতটুকু শুনে বোঝা গেল যে কাজল শেখের হয়ে হয়তো এই পুলিশ অফিসার কাজ করেন, তাই উনাকে ফোন করে রাত্রিবেলা উনি কিছু বলেছেন, তো সেটা উনি রেকর্ড করে ফেলে দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে কি এই ধরনের ভাষার প্রয়োগ তো আজকে নয়, এই ধরনের ভাষার প্রয়োগ তো সেই মানে প্রথম আমি বলছি তৃণমূল ক্ষমতায় আসার আগে কল্যাণ ব্যানার্জি যখন বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসুর বিরুদ্ধে বলেছিল, তার পরবর্তী সময় ধরে একের পর একের পর নেতাদের বক্তব্য শুনুন না, মানে কখনো মিডিয়ার বিরুদ্ধে, কখনো বিজেপির বিরুদ্ধে, কখনো নিজের দলের নেতার বিরুদ্ধে, এখন তো সব থেকে বড় কথা যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরা এই ধরনের ভাষার প্রয়োগ করছে। এর আগে মুখ্যমন্ত্রী নিজের স্টেজে দাঁড়িয়ে আমাদের জাতীয় সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলেছিলেন। ইভেন আপনি বলতে পারেন যে বিজেপির বিরুদ্ধে শুধু তাই না, কিন্তু আপনি মনে করে দেখুন মমতা না ব্যানার্জি কিন্তু স্নেহান, মানে এই বিষয়টা একটা বিষয় বলার আছে যে ভাষা প্রয়োগের ভুল বিজেপি নেতাদেরও হয়। আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশের বিজেপি নেতা তিনিও ভুল বলেছিলেন অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার কর্নেল শফিয়া কুরেশিকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন, কিন্তু আজকে আমি এই বিষয়টা তুলে আনতে চাইছি না কারণ আমরা অনুব্রত নিয়ে কথা বলছি। ভাস্করদা, আরো একটা বিষয় যে অনুব্রত মণ্ডল তিনি কি দলের বোঝা হয়ে গিয়েছিলেন নাকি কোথাও গিয়ে এই কাজল শেখ শক্তিশালী হয়েছে বলে অনুব্রতর ওপর ভরসা খানিকটা কমে গিয়েছে? এটাও একটা কারণ। এটা দেখুন, এটা মানে কোনটা কারণ বলে কিছু নেই। অনুব্রত মণ্ডল একটা কমিটি আছে, সেই কমিটির সঙ্গে আছেন, সেখানে কাজল শেখও আছে। এটা দলীয় বিষয় নয়। আপনি দলীয় বিষয় মানে কি? দলীয় বিষয়টা তো নিশ্চয়ই পুলিশের সঙ্গে সম্পর্কিত নয়। এখন উনার কাছে এটা কেন করেছেন এই রকম ধরনের আচরণের কারণ কিন্তু দল কখনোই হতে পারে না। আপনি বলুন যে উনি যেটা অভিযোগ, আমি জানি না এখন অভিযোগটা তদন্তের পর্যায়ে আছে, সেই তদন্ততে দেখা গেল যে উনি করেছেন, তাহলে তার সঙ্গে দলের কিভাবে সম্পর্কিত? এবং এখানে তো দলীয়, তাহলে তো উনি দলীয় মানে মানুষকেই ফোন করবেন বা কিছু, এখানে পুলিশকে বলা বা কিছু, এটা উনি যেটা জবাব দিয়েছেন যে উনি ওষুধ টষুধ খান ইত্যাদি, তার প্রভাবে হতে পারে কিনা আমি জানি না। তবে এটা কিন্তু সম্পূর্ণ তদন্ত করার যে দরকার সেই তদন্তটা হতে চলেছে এবং তাকে আজকে নোটিশ দেওয়া হয়েছে। যে কথাটা এত দ্রুত তৃণমূল কংগ্রেস 4 ঘন্টার মধ্যে তাকে যদি তিনি করেছেন, তাকে ক্ষমা চাওয়া, দলের কাছে উনি ক্ষমা চেয়েছেন এবং আইন যেভাবে আইনটা চলছে, যেমন নোটিশ সার্ভ করা হয়েছে ওনার পার্টি অফিসে গিয়ে ওনাকে নোটিশ সার্ভ করা হয়েছে, আগামীকাল সম্ভবত তিনি যাবেন। এটা যে করার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হচ্ছে বা এটা এই বার্তাটা দেওয়া হচ্ছে যে দলীয় কোনো পদে থাকা বা বড় নেতা হলেও যদি সেরকম কিছু অসংলগ্ন কিছু করেন বা কদর্য বা বেআইনি কিছু করেন, তাহলে কিন্তু দল পাশে থাকবে না, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আপনি দেখবেন
যে কিছু ঘটনা যখন এটা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কিছু কিন্তু আসে, বিষয়টা যে আমরা- প্রশ্ন যে উনি সচেতনভাবে একটা জায়গায় যে অডিও ক্লিপ সামনে এসেছে সেখানে বলছেন যে রেকর্ড করছিস তো কর, তাহলে তিনি সচেতন ছিলেন, সচেতন ভাবেই তিনি বলছেন। না, এখানে না, একটা হয়তো, প্রশ্ন কিন্তু এর উঠছে, একটা সঙ্গে- ব্রেক নিয়ে আবারও ফিরছি আলোচনায়, এর অবশ্যই সঙ্গে- সঙ্গে থাকুন। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে অনুব্রত মণ্ডল এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এরকম এক হুমকি দিয়েছেন, তিনি পুলিশের বিরুদ্ধেও কথা বলেছেন এবং একেবারে প্রকাশ্যে যে অডিও ক্লিপ এসেছে বোলপুরের আইসিকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন এবং তারপরে তিনি ক্ষমা চাইলেন দলের প্রবল চাপে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। ভাস্করদা, যে প্রশ্ন আমি রেখে দিয়েছি, বলেছিলাম যে এটা যে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে প্রথম তাও নয়, কিন্তু যেটা বিষয় যে বক্তব্য বা যে প্রশ্ন উঠছে যে এটা কি কাজল বনাম অনুব্রতের ফসল, যার কারণে এরমভাবে দল একটা তাকে বলল যে তোমার অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হবে, 4 ঘন্টার একটা সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেওয়া হলো। এর আগেও তো অনুব্রত মণ্ডল এরকম কথা বলেছেন। না 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 না, দলে নেতৃত্বের মাপকাঠিটা কি হবে, কার কতটা গুরুত্ব, সেটা মানে এরকম করে মাপা যায় না। কাজল শেখও গুরুত্বপূর্ণ নেতা, অনুব্রত মণ্ডলও গুরুত্বপূর্ণ নেতৃত্বের মধ্যেই আছেন। প্রশ্নটা হচ্ছে যে যে বিষয় নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ, সেই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরে যে প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে দেখা গিয়েছে, সেই প্রতিক্রিয়াটা তো একটা তো দলের জন্য একটা দলের কাছ থেকে লোকে বক্তব্য আশা করেছিল, যেহেতু দলের একটা মানুষ, তো সেখানে দল তার অবস্থান পরিষ্কার করেছে। আপনার রাজনৈতিক জায়গা ছাড়াও আপনার সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত অনেক পরিসর থাকে একজনের জীবনে। এই বিষয়টা এটা কখনোই কোনোভাবেই দলীয় বিষয় নয়। তিনি যেটা যা যা বলেছেন তার সঙ্গে দলের কোনো কর্মসূচি বা দলের কোনো কর্মকাণ্ড জড়িত নয়। কোথায় কি লোক হয়েছে না হয়নি এটা মানুষ বুঝতে পারছে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা মানে উনার তো নিশ্চয়ই, কাজল শেখ তো উনার প্রতিদ্বন্দ্বী নয়, মানে একই দলের মধ্যে। এখন তার কি বিষয় কি, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ দল তো নিশ্চয়ই কাজল শেখ আর অনুব্রত মণ্ডল আলাদা আলাদা দল করেন না। তো এখানে এটা কি জন্য বলেছেন, ওষুধের প্রভাবে বলেছেন না সচেতন ভাবে বলেছেন না অন্য কোনো উদ্দেশ্যে বলেছেন, সেটা তদন্ত করা নিশ্চিতভাবে হবে এবং যে আইনে ধারাগুলো ওনাকে প্রয়োগ করা কিন্তু হয়েছে, তিনি যেটা বলেছেন তিনি তো স্বীকার করেছেন, তিনি তো চিঠিতে লিখেছেন আমি দুঃখিত, আমি অনেক ওষুধ খাই, মুখ্যমন্ত্রীর পুলিশের বিরুদ্ধে কেউ কিছু বললে আমি রেগে যাই, এরকম প্রতিক্রিয়া দিয়েছেন অনুব্রত মণ্ডল। তো এই ঘটনার যে সত্যতা আছে তিনিই তো স্বীকার করেছেন। না না, উনার ঘটনার থেকেও বড় কথা হচ্ছে একজন মানুষের কথাটা, এটার একটা অংশ আমরা শুনেছি। এখন সেই অংশটাই কি মানে ভাইরাল হয়েছে নাকি আরো কিছু? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম যে কোনো ভাবে জিনিসেরই এত একটা খারাপ কথা না, বলে আমি কেন একটা রাজনৈতিক বলি, নেতারা খারাপ বিভিন্ন কথাটা রকম উপদেশ দেন, আমি এক কিন্তু মিনিট তারা বলি, এই খারাপ এক মিনিট কথাগুলো শুনুন, বলে এক মিনিট। আসেন। ভাষার না, যে এক মিনিট শুনুন, স্বাধীনতা আমি নেই সেই আমি বিষয়টা কিন্তু আপনাকে বারবারই একটু লক্ষ্য সময় দিন, একটু সময় দিন। দেখুন, কোনো খারাপ কথাটা আরেকটা খারাপ কথা দিয়ে তো জাস্টিফাই করা যায় না। আমি বলছি যে এটার জন্য কিন্তু আমাদের একটা তদন্ত, উনি একটা স্বীকার করেছেন, কিন্তু তদন্ত দরকার আছে, তো সেটা পুলিশ তদন্ত করবে। আমি আপনাকে বলছি আইনের যে রাস্তাটা, সেটা দিলেই আমরা বুঝতে পারবো এর প্রেক্ষিতটা কি। যে কোনো জিনিসেরই একটা ব্যাকগ্রাউন্ড থাকে, প্রেক্ষিত থাকে। হঠাৎ করে রাস্তার মধ্যে দুজনের মধ্যে যদি কোনো গোলমাল বাঁধে, তারও একটা প্রেক্ষিত থাকে, যেটা ব্যাকগ্রাউন্ড বলে। সেই সবগুলো তদন্ত সাপেক্ষ। এবং এটার কারণটা যে প্রশ্নগুলো করছেন আপনি, যে এই নেতা ওই নেতা, কারোর জন্য নিজের অস্তিত্ব ইত্যাদিগুলো, সেগুলো আমরা জানতে পারবো তদন্তটা সম্পন্ন করে। সুতরাং আমরা সেটা অপেক্ষা। স্নেহায়ন, এই যে রাজনৈতিক নেতারা তারা এত খারাপ কথা বলে কেন, এই প্রশ্নটাই। মানে আমরা দেখেছি যত ভোট এগিয়ে আসে দেখি ভাষা সন্ত্রাস দেখা যায়, এক্ষেত্রেও তো সেটাই সত্যি হয়েছে এবং একের পর এক তার মানে থামছে না কেউই। অনুব্রত মণ্ডল জেলে গিয়েছেন, তারপরেও তার কোনো শিক্ষা হয়নি। দেখো, মানে কোন দল তো কুকথাকে সাপোর্ট করে না, মানে প্রকাশ্যে অ্যাটলিস্ট করে না। কিন্তু বিষয় হচ্ছে ধরে নাও একটা জনসভায় যেখানে আমি একটা পাবলিককে অ্যাড্রেস করছি, অনেক সময় পাবলিককে অ্যাড্রেস করার সময় হয়তো একটা অ্যাড্রেনালিনের বশত অনেক সময় আমাদের অনেক রাজনৈতিক নেতাই হয়তো অনেক সময় অনেক কিছু বলে থাকে, সেটা বোধ দা পার্টিস হতে পারে, ঠিক আছে, সেটা সেই কথাগুলো যে সবসময় যে শোভনীয় হয় তা না। কিন্তু তুমি ভাবো এই কথাগুলো কিন্তু উনি কোনো পাবলিক ফোরামে বা কোনো পাবলিক মিটিং এ বলছেন না, উনি কিন্তু রাত্রির বেলা একটি পুলিশ অফিসারকে ফোন করে বলছেন। হ্যাঁ, উনি বলছেন যে আমি কিছু ওষুধ খেয়েছি, হ্যাঁ, তো এই ওষুধ ওনাকে উনি হয়তো একটু বেশি পরিমাণ কালকে খেয়ে নিয়েছিলেন,
তো এই ওষুধটা একটু বেশি এইগুলো পড়ার সব কারণে এইগুলো 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 কি কি বিষয়টা হচ্ছে খেয়েছেন না গিয়ে যে খেয়েছেন তো এই যে বিষয়টা হচ্ছে গিয়ে যে এই কথাগুলো মানে আজকে আমি তোমাকে বলছি যে বিষয়টা হচ্ছে আজকে অনুব্রত ভার্সেস কাজল দেখলে তো হবে না। বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি ভার্সেস অভিষেক ব্যানার্জি, মানে কার জেলায় আধিপত্যটা থাকবে। কিন্তু তার ভেতরে পড়ে সাধারণ পুলিশ কর্মীরা তো পিছছে, মানে পুলিশ তিনি কর্মীরা বলছেন, আজকে অনুব্রত মণ্ডল বলছেন ওষুধ খেয়েছেন, আর তিনি তারপর এটাও বলছেন যে তোরা রেকর্ড করছিস কর, কারণ তিনি সচেতনভাবে জানেন যে তার অডিওটা রেকর্ড করা হচ্ছে এবং তারপরেও তিনি থামছেন না। তার মানে ছাড় পেতে পেতে কোথায় গিয়েছে বিষয়টা সেটা তো স্পষ্ট হয়ে গেছে। এবারে কপাল খারাপ, তাই ছাড় পেলেন না। না, প্রথম কথা হচ্ছে গিয়ে যে এই ওষুধটা উনাকে একটু বেশি বেশি করে খেতে হবে। কারণ বেশি বেশি করে খেতে হবে কারণ এই ওষুধটাই হচ্ছে গিয়ে যে পশ্চিমবাংলার মেন সোর্স অফ ইনকাম। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে উনি বলছেন যে রেকর্ড করছিস কর বিকজ হি ইজ কনফিডেন্ট, বিকজ উনি জানেন আমি মুখ্যমন্ত্রীর লোক। তো আমি মুখ্যমন্ত্রীর লোক এবং আমি যেহেতু কাজলকে বলছি বা কাজলের বিরুদ্ধে বলছি, সেটা আমি জানি আলটিমেটলি আমি বেঁচে যাবো। হয়তো এই ধরনের ভাবনা চিন্তাগুলো না করাই ভালো। এই ধরনের ভাবনা চিন্তাগুলো না করাই ভালো। উনি একটা ক্ষমা চেয়েছেন এবং পুলিশ এটা বিষয় যে আমরা দেখছি আগামী বছর বিধানসভা ভোট, তার আগেই এখনই ভাষা সন্ত্রাসের ছবি উঠে আসছে এবং সেখানে কিন্তু একদমই, এবং বিরতির আমরা একটা ব্রেক নেব, তবে বিরতির পর আমরা যে বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে, যে চাকরিহারাদের আমরা দেখেছি যেভাবে আমরা দেখলাম সকাল থেকে পুলিশের ধরপাকড় চললো, কোনোভাবেই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে দিল না পুলিশ। একেবারে বিভিন্ন জায়গায় শিয়ালদা, ধর্মতলা এবং একেবারে শেষে সেন্ট্রাল পার্ক সল্টলেকের, সেখানেও পুলিশের ধরপাকড়ের ছবি একেবারে উঠে এলো। আমরা এই নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমরা সকাল থেকেই যে ছবি দেখিয়েছি আপনাদের, যে চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদে তুলকালাম পরিস্থিতি। সকাল থেকে আমরা দেখেছি শিয়ালদা স্টেশন চত্বর, সেখানে প্রতিবাদ মিছিল শুরুর আগেই, শান্তিপূর্ণ মিছিল শুরুর আগেই পুলিশের ধরপাকড়ের ছবি সামনে এসেছিল। একে একে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়েছিল পুলিশের তরফে, যেখানে শিয়ালদার মতো ব্যস্ততম স্টেশন, সেখানে নিত্যযাত্রীরা, তাদের মাঝে আন্দোলনকারীদের খুঁজে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, তাদের আইডি কার্ড চাওয়া হচ্ছিল, মোবাইল চেক করা হচ্ছিল, বিভিন্নভাবে যত রকম হেনস্থা করা যায় তত রকম ভাবে হেনস্থা হয়েছে, শুধুমাত্র আন্দোলনকারীরা যাতে কোনোভাবেই তাদের প্রতিবাদ মিছিল নবান্ন অবধি এগিয়ে না নিয়ে যেতে পারে। শিয়ালদা স্টেশনেই কার্যত তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, সকাল থেকে আমরা সেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। চ্যাংদোলা করে টেনে হিচড়ে আন্দোলনকারীদের একের পর এক প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। তারা কোনো অপরাধী নয়, তারা কোনো অভিযুক্ত নয়, তারা শুধুমাত্র আন্দোলন করেছেন, অবস্থান করছেন। তাদের একটাই দোষ, তারা অবস্থান করছেন কি জন্য? তাদের হকের চাকরি ফেরত চেয়ে তারা অবস্থান করছেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রয় এবং বিজেপির প্রতিনিধি স্নেহায়ন সরকার। প্রথমেই ভাস্করদার কাছে যাব। ভাস্করদা, যে ছবি আমরা দেখলাম একেবারে নজিরবিহীন পুলিশ পোস্টিং বলা যেতে পারে, সেখানে ইউনিফর্ম পরে এক সময় শিয়ালদা, আর একদিকে আমরা দেখলাম ধর্মতলা এবং অন্যদিকে দেখলাম সল্টলেকের সেন্ট্রাল পার্ক। কার্যত কোথাও এই দেখা গেল তাদের কাছে আইডেন্টি কার্ড চাওয়া হচ্ছে, যারা নিত্যযাত্রী শিয়ালদা স্টেশনে তাদের আইডেন্টি কার্ড চাওয়া হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে এবং বেছে বেছে আন্দোলনকারীদের একের পর এক প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। তারা কোনো অপরাধী ছিল না, তারা কোনো অভিযুক্ত নয়, কোনো আসামি নয়, তারা শিক্ষক। তাদের সঙ্গে এরকম একটা আচরণ করলো পুলিশ, ধরপাকড় চালালো, একেবারে পুলিশের দখলে চলে গিয়েছিল। বিভিন্ন জায়গায় পুলিশের হানার ছবি। আপনাকে একটু বলি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেকশন 170, সেখানে পুলিশ প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারে যদি পুলিশ মনে করে কারুর জমায়েত করা বা কারুর অবস্থান করার কারণ কোনো কগনিজেবল অফেন্স। আর এই যে মিছিলটা যারা সংগঠিত করতে চেয়েছিল অর্ধনগ্ন অবস্থায়, তার কোনো রকম ভাবে পারমিশন ছিল না। সুতরাং বিএনএসএস এর আন্ডার সেকশন 170-তে পুলিশ তাদেরকে ডিটেন করেছে এবং সেটা আইনসঙ্গতভাবেই করেছে। আপনি যেখানে আপনি কলকাতা শহরে কোনো মিছিল করতে গেলে বা কোনো মিটিং করতে গেলে পারমিশন লাগে, আপনার সেটা ছিল না এবং পুলিশ তাদেরকে ডিটেন করেছে যাতে কোনো কগনিজেবল অফেন্স না হয়। সুতরাং পুলিশের কাজকে বেআইনি বলা যাবে না, বরং যারা ওখানে অবস্থান করছিলেন তারা দিশাহীন,
কেন তারা মিছিলটা করতে চাইছিলেন? যে ইস্যুতে মিছিল করছিলেন তার নোটিফিকেশন বেরিয়ে গেছে, এবং এটা করা উচিত। যদি তাদের করতে চায় তাহলে সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে। বহুবার বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বা এসএসসি যেটা বলেছে, তারা নোটিফিকেশন বার করার কথা বলেছে, ডিটেল নোটিফিকেশন, এবং এই যোগ্য চাকরি যারা হারিয়েছে তাদের জন্য যাতে সুবিধার্থে 10-20 নম্বরের একটা হাসপাতাল সুবিধা অবস্থান দেওয়া হয়েছে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় এটা কোনো নতুন বিষয় নয়। তাহলে না, কি দাবিটা এমন কার বিষয় কাছে? এই করলে দাবি- শিক্ষকরা এই এখানে দাবি- প্রশ্ন ভাস্কর দা এই যেখানে দাবিটা নিত্য করা যায় যাত্রীদের না। কাছ থেকে আইডেন্টিটি কার্ড দেখতে চাওয়া হচ্ছে, এটা কি পুলিশ করতে পারছে? প্রত্যেকের কাছ থেকে আইডেন্টিটি কার্ড অবশ্যই দেখা পারে, হচ্ছে, অবশ্যই মোবাইল পারে, চেক করা অবশ্যই হচ্ছে। পারে। পুলিশ যদি মনে করে যে আপনার একটা কোনো জায়গায় কোনো কিছু ঘটনা ঘটতে পারে, আমি তো বললাম আপনাকে, সেকশনও বলে দিলাম, সেই সেকশনে পুলিশ তাদেরকে, আপনিও যদি কোনো জায়গা থেকে আসেন, পুলিশ আপনার আইডেন্টিটি কার্ড বা আপনার মানে জানতে পারে আপনার আপনার কে আপনি বা আপনার সম্পর্কে জানতে পারে, আপনার এখানে থাকার উদ্দেশ্য সবকিছু জানতে পারে। এটা পাবলিক প্লেসে তারা ছিল, কোনো বাড়ির মধ্যে তারা ছিল না, পাবলিক প্লেসেই ছিল। তো সুতরাং এটা পুলিশ করেছে, এটা পুলিশ তো একটা করতেই পারে, বেআইনি কিছু করে। আমি যারা জানতে চাইছি যে বিষয় নিয়ে তারা আন্দোলন করছে সে বিষয়ের এখতিয়ারই নেই রাজ্য সরকারের, সেটা সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে গিয়ে তারা তাদের রিভিউ করেছে, আরো রিভিউ করে মানে তাদের কাছে প্রতিবাদ তারা দেখাতে পারবেন না যে বিষয়টা প্রতিবাদটা তাদের কোথায়? চাকরি চলে গিয়েছে, প্রতিবাদটা হকের তারা চাকরি তারা বলেছেন ফেরত যে পেতে দিল্লিতে চাইছে। যাবেন বা ইত্যাদি। সুতরাং আজকে যারা রাজপথে যে অবস্থান যারা করেছিলেন তাদের প্রতি সম্মান সহানুভূতি রেখেও বলছি যে পুলিশকে তারা পুলিশ যেটা করেছে, না, আপনি আমাকে স্পেসিফিক করুন আন্দোলন করার অধিকার আছে কি নেই? আন্দোলন করার অধিকার আছে, কিন্তু আন্দোলন করার জন্য আমাদের দেশের কিছু আইন আছে। আপনি যদি আন্দোলন করতে চান 144 ভেঙে করতে পারেন না। আপনি আন্দোলন করতে চাইলে বা মিছিল মিটিং করতে চাইলে তার জন্য একটা পারমিশন লাগে। তো সুতরাং আপনার আন্দোলন করার, এবং আন্দোলন করার ক্ষেত্রে হাইকোর্ট বলেছে যে আমাদের এই জলসম্পদ ভবনের উল্টো দিকে, যেটা আমার বাড়ির খুবই কাছে, যেখানে ওখানে তারা সরকার তাদেরকে ছাউনি করে দিয়েছে, জলের ব্যবস্থা করে, সেখানে তারা অবস্থান করতে পারেন। কিন্তু রাজপথে তারা কারোর জন্য এইভাবে আন্দোলন করতে যে পারেন না, সেটা আমার কথা না, সেটা আইনের কথা, সেটা কোর্টের কথা। সুতরাং তাদের প্রতি সহানুভূতি থাকা সত্ত্বেও বলছি, নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার পরে তাদেরকে বলছি যে তারা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, এবং যারা চাকরি করেছেন তাদের জন্য সরকার ওই নোটিফিকেশনে তাদের জন্য একটা সুবিধা রেখেছেন, তার জন্য যাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি। সুতরাং তারা এখানে রাস্তায় অবস্থান না করে তাদের পক্ষে সবিনয়ে বলছি যে তারা বাড়িতে ফিরে যান, তারা পরীক্ষার প্রস্তুতি নিন এবং পরীক্ষা দিয়ে তারা নতুন ভাবে চাকরিতে জয়েন করুন। কারণ আগামী দিনে আর হবে না। কি ত্রুটি কি বিচ্যুতি, অবশ্যই আইনের একটা পথ আছে, কিন্তু অবস্থান আন্দোলনের অধিকার নেই বা জমায়েত করার অধিকার নেই এটা হয়তো নয়, কারণ অবস্থান আন্দোলনের মাধ্যমে দাবি আদায় এটা হয়েই আসছে, এটা কোনো নতুন বিষয় নয়। স্নেহায়ন, না দেখুন, যদি মানে সেই কথা অনুযায়ী যে আন্দোলন করা যেতে নাই পারে, 144 ধারা না ভাঙা যেতেই পারে, রাস্তা আটকানো না যেতেই পারে, তাহলে মমতা ব্যানার্জি ন্যাশনাল হাইওয়ে আটকে দিনের পর দিন সিঙ্গুরে অবস্থান বিক্ষোভ কেন করেছিল? আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে এই পুলিশ এত প্রিভেন্টিভ মেজার্স নিল, আজকে আপনি বলছেন যে মানে সাধারণ মানুষের আইডেন্টিটি চেক করলো। মুর্শিদাবাদে কোথায় ছিল এই পুলিশ? মুর্শিদাবাদে কেন আইডেন্টিটি গুলো চেক করা হয়নি? মুর্শিদাবাদে কোথায় ছিল যে আমি যদি মনে করি যে আন্দোলন যদি হিংসাত্মক হতে পারে আমি আগে থেকে প্রিভেন্টিভ মেজার্স দেবো? তো সেদিন কেন নেয়নি? সেদিন তো লুকিয়েছিল ওষুধের দোকানের শাটার নামিয়ে। আর 2-3 দিন ধরে যখন জ্বললো মুর্শিদাবাদ, তখন এই পুলিশ কোথায় ছিল? সেদিন এই তৎপরতা গুলো কোথায় ছিল? আজকে নিরীহ অসহায় শিক্ষক যাদের চাকরি চুরি হয়েছে, যাদের চাকরি হারিয়েছে, তারা আন্দোলন করবে বলে পুলিশ আজকে তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলছে। তাদের একটাই দাবি যে আমরা দ্বিতীয়বার পরীক্ষাটা দেব কেন? আমরা তো কোনো দোষ করিনি, আমরা আমাদের পরীক্ষা দিয়েছি, আমরা আমাদের মেরিটের ভিত্তিতে আমরা চাকরিটা পেয়েছি। চাকরি চুরি করেছে অন্য কেউ, টাকা দিয়েছে অন্য কেউ, যারা টাকা দিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে সরাও। যারা চাকরিটা চুরি করেছে তাদের দায়িত্ব হচ্ছে গিয়ে এখন এই যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটা সিকিউর করা। কিসের জন্য আজকে এরা দ্বিতীয়বার পরীক্ষাটা দেবে? এটা একটা ডেফিনিট রিজন থাকতে পারবে। তারা আন্দোলন করতে তারা কি করেছে? তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, পুলিশকে ঢিল মেরেছে, তারা বলেছে আমরা নবান্নের দিকে নবান্ন অভিযান করবো। ঠিক আছে, তোমরা একটা সার্টেন পয়েন্ট অব্দি ব্যারিকেড করে দাও, সেই পয়েন্টে গিয়ে আটকাও। তুমি তাকে শিয়ালদা স্টেশন থেকে বেরাতে পারছো না, তাকে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছ। আর ওটা ওইভাবে তোলার একটা প্রসেস, এটা কি কোনো গুন্ডা?
আজকে তো একটু আগে আপনাদের শহীদ যে আগের বিষয়টা ছিল অনুব্রত মন্ডল, যে ওই কদর্য ভাষায় গালাগালি করছে, সে কিন্তু এখনো বাড়িতে দেখুন তার এসির তলায় বসে বসে ওই শুধু দুঃখ প্রকাশ করে ছাড় পেয়ে যাচ্ছে। আর সাধারণ এখানেই যারা ভাস্করদা, এখানেই প্রশ্ন যে শাসক দলের হলে 7 খুন মাফ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বিষয়টা যে পুলিশ সেখানে এই যে মুর্শিদাবাদের ঘটনা স্নেহায়ন তুলল, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর কোথাও কোথাও গিয়ে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে, যেখানে রাজ্যবাসীকেও হেনস্থা করতে ছাড়ছে না পুলিশ, পুলিশের ধরপাকড় চলছে। অন্যদিকে অনুব্রত মণ্ডল তিনি পুলিশকে কদর্য ভাষায় হুমকি দিলেন, কিন্তু শুধুমাত্র তাকে শোকজ করেই সেখানে থেমে থাকা হলো। তাকে তো এরকম টেনে হিচড়ে যেভাবে শিক্ষকদের নিয়ে যাচ্ছে পুলিশ, সেখানে প্রশাসনের কোনো ভূমিকা নেই। না, খুব দুর্ভাগ্যজনকভাবে এই দুটো জিনিসকে এক করে তুলনা করা হচ্ছে। রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের অবরোধটা তুলে দিয়েছে, তাদেরকে আইনসঙ্গতভাবে গ্রেপ্তার করেছে, তারপর নিশ্চয়ই তারা বেল পেয়ে যাবেন। আমার প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে যে বলুন একটি মুখ্যমন্ত্রী কথা, সেই মুখ্যমন্ত্রী বারবার ধরে এই চাকরি যারা চলে গেছে তাদের সঙ্গে মিটিং করেছেন, তাদের জন্য আইনি লড়াই করেছেন। যে নিয়ম বহির্ভূত কাজগুলো হয়েছিল এখনো কিন্তু আমরা জানতে পারিনি, এখনো তদন্ত চলছে বা কোর্টের কাছে যে কে নির্দিষ্টভাবে দোষী এখনো আমরা জানতে পারিনি, কোন জায়গায় দুর্নীতি হয়েছে আমরা জানতে পারিনি। কিন্তু এটা আইনি লড়াই, যে লড়াইটা চাকরি বাঁচানোর লড়াই, সেই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন। কিন্তু আর অপরদিকে যারা দেখো নোটিফিকেশন বেরিয়ে আসার পরেও বিভ্রান্তির সৃষ্টি করছেন সাধারণ মানুষের মধ্যে, সেই লোকগুলোকে দেখুন। তার মধ্যে বিজেপি আছে, তারা তৃণমূল নয়, তারা আছে সিপিএম। তৃণমূল বলছে যে আমরা তাদের পাশে আছি, তারা যাতে চাকরি ফেরত পাওয়ার জন্য সমস্ত চেষ্টা করার পরেও যারা কুমিরের কান্না কেঁদেছিলেন এদের জন্য কাঁদছেন এখন, তারা কিন্তু চাকরিটা এন্টার প্যানেল বাতিলের চেষ্টা করেছেন বা সেটাতে তারা সফল হয়েছে। আমি বলতে চাইছি যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পরে রাজ্য সরকার তাদেরকে যেটা দেওয়া সম্ভব সেটাই করেছেন। তাদের জন্য আজকে মানে তারা যদি অবস্থান করতে চান, কিন্তু তাদের এখতিয়ার নেই যে যাদের বিরুদ্ধে অবস্থান করছে বিকাশ ভবনের যখন চাকরিহারারা ভাস্করদা বারবার বলছেন যে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, কিন্তু তাহলে কেন পুলিশ আমাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে? এরকম বর্বরচিত আচরণ কেন করছে পুলিশ? এই প্রশ্নই তারা তুলছেন। আমি একটা বিরতির পর আবার ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। শান্তিপূর্ণ ছিল না বিষয়টা। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে চাকরিহারা আন্দোলনকারীরা আজ একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করেছিলেন, কিন্তু তার আগেই পুলিশের ধরপাকড় চললো এবং এমন ভাবে তাদেরকে নিয়ে যাওয়া হলো টেনে হিচড়ে চ্যাংড়া করে, যেন কোনো অপরাধী বা আসামিকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এরকমই একটা কিন্তু ছবি উঠে এসছে এবং সেখানে চাকরিহারা শিক্ষকরা বারবারই বলেছেন যে তারা শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছেন, কেন তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে সেই প্রশ্ন তোলা হয়েছে এবং তারা বারবার বলছেন যে পুলিশের বর্বরচিত আচরণ দেখতে পেয়েছে তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তৃণমূলের সমর্থক ভাস্কর সিংহ রায় এবং বিজেপির প্রতিনিধি স্নেহায়ন সরকার। ভাস্করদা, যে ছবি বারবার আমরা দেখেছি সকাল থেকেই, পুলিশের ধরপাকড়, পুলিশকে বারবার পুলিশ বলছে যে তারা আইন অমান্য করেছে এবং তার জন্যই তাদেরকে ব্যবস্থা নিতে হয়েছে। অন্যদিকে চাকরিহারা শিক্ষকরা তারা বলেছেন যে তারা শান্তিপূর্ণ মিছিল করতে গিয়েছিলেন, কিন্তু তাহলে কি সমস্যা দাঁড়ালো? এভাবে বর্বরচিত আচরণ কেন করছে পুলিশ? বারবার এই প্রশ্নই সামনে এনেছেন তারা। মিছিলের শান্তিপূর্ণ, আগে বলি, মিছিলের কোনো অনুমতি ছিল না। আপনি কলকাতার রাজপথে মিছিল করছেন, তার জন্য তো অনুমতি নিতে হয়। সেই অনুমতি কোথায়? সেই অনুমতি তাদের ছিল না। পুলিশের যে না, সেটা অনুমতি কেন দিল না? পুলিশের সেই অধিকার আছে কোন মিছিলে অনুমতি দেবে, কোথায় দেবে না, এটা আইন শৃঙ্খলার বিষয়, মিছিলে দেয়নি। এবারে হাইকোর্টের অর্ডারে, আমি বলি হাইকোর্টের অর্ডারে তাদের যেখানে অবস্থান করার জন্য বলা হয়েছে সেখানে রাজ্য সরকার মানে ছাতা দেওয়া বা শেড দেওয়া জায়গা বানিয়ে দিয়েছে, জলের ব্যবস্থা করেছে, সেখানে তাদের অবস্থান করার কথা। তারা হঠাৎ করে কালকে ঠিক করলেন যে আমরা মিছিল করব, এবং সেটাও অর্ধনগ্ন অবস্থায়। এটার প্রাসঙ্গিকতা কি তারাই বলতে পারবেন, এবং কার বিরুদ্ধে মিছিল তারাই বলতে পারবেন। সুপ্রিম কোর্টের আজকে নির্দেশ মানা হয়, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নোটিফিকেশন করে, সেটার সঙ্গে তাদের মিছিলের এই সম্পর্কটা কি তারাই বলতে পারবেন। সুতরাং এখানে যে মিছিল করা জায়গা থেকে আমরা সহানুভূতি দেখার পরেও হাইকোর্ট যাদেরকে যা বলেছে তাদেরকে সেটা শোনার পরেও, এবং হাইকোর্ট সেটা বলেছিলেন, মাননীয় বিচারপতি যেটা বলেছিলেন আমাদের, যে ওই রকম ভাবে রাস্তায় অবস্থানও করা যায় না যেখানে অন্য লোকেরা আসে। তীর্থঙ্কর ঘোষ মাননীয় বিচারপতি আমাদের পরিচিত, মানে উনি বলেছিলেন যে মাননীয় বিচারপতি বলেছিলেন যে ওখানে যাওয়া যায় না, উল্টো দিকের জায়গা যেখানে জলের ব্যবস্থা থাকবে, শেড থাকবে, সেরকম। সুতরাং
কারুর এরকম ভাবে বিশৃঙ্খলতা মানে এভাবে সৃষ্টি করে মিছিল যেখান সেখান থেকে কেউ জরিনা ক্রসিং থেকে, কেউ শিয়ালদা থেকে, কেউ ধর্মতলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা জমায়েত করে জড়ো হচ্ছিলেন, সেটাতে পুলিশের সম্পূর্ণ অধিকার আছে সেটাকে যাতে না করতে পারেন, যাতে জনজীবনে কোনো রকম প্রভাব মানে না একজন পড়ে। সাধারণ নাগরিক হয়ে আন্দোলন করার অধিকার নেই, একজন আন্দোলন জমায়েত করা এক করার জিনিস, অধিকার আন্দোলন নেই। করা এক জিনিস। এ রাজ্যে গণতন্ত্র আছে কি নেই ভাস্করদা? এ রাজ্যে গণতন্ত্র আছে কি নেই? এবার এ রাজ্যে গণতন্ত্র আছে কিনা খুব ভালো প্রশ্ন করেছে। এ রাজ্যে গণতন্ত্র আছে বলেই 2011 পরে যতবার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ভোটের শতাংশ দেখতে পারবেন, এবং দেখবেন যে গণতন্ত্র আছে কিনা শাসক দলের প্রতি তাদের যে আস্থা, সেই আস্থাটা বারবার প্রতিফলিত হয়েছে। সুতরাং এখানে বেশিরভাগ মানুষ যখন গণতন্ত্র আছে এবং এই শাসক দলের পক্ষে তারা যখন নির্বাচনে ভোট দিচ্ছেন, তাহলে কেন মুর্শিদাবাদ দেখতে হয় ভাস্করদা? তাহলে মুর্শিদাবাদ কেন মুর্শিদাবাদের দেখতে হয়? হ্যাঁ ঠিক, মুর্শিদাবাদের ঘটনাটা যদি আপনি বিস্তারিতভাবে দেখেন, মুর্শিদাবাদের ঘটনার পেছনে বৈদেশিক শক্তির যে প্রভাব ছিল সেটাও মেনে নেওয়া গেছে, এটা সেখানে রিপোর্টেও পুলিশের বলেছে। ভূমিকা দেখা যায় না, এটাই অদ্ভুত বিষয় যে না, কোনো কোনো পুলিশের জায়গায় ভূমিকা পুলিশ দেখা অতি যায় না, সক্রিয় আর কোনো কোনো পুলিশ জায়গায় পুলিশের ভূমিকাই চোখে পড়ে না। না, স্নেহায়ন, পুলিশ স্নেহায়ন, সবসময় সচেতন আছে। স্নেহায়ন। না দেখুন, একটা জিনিস তো ডেফিনেটলি মানে এটা ভাস্করদা একদম ঠিকই বলেছেন যে পুলিশের ডেফিনেটলি অধিকার আছে যে কোন মিছিলে তারা অনুমতি দেবে বা কোন মিছিলে যদি অনুমতি দেবে না। ঠিক আছে, অনুমতিটা তারা কোন পার্সপেক্টিভে দেবে? অনুমতিটা এই পার্সপেক্টিভে দেবে যে কোনো মিছিল থেকে বা কোনো একটা আন্দোলন থেকে যদি ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েশন হতে পারে, তাহলে পুলিশের ডেফিনেটলি সেই রাইটটা আছে যে তারা সেই আন্দোলন বা সেই মিছিলের অনুমতি দেবেন। আচ্ছা, আপনি আমাকে বলুন, মুর্শিদাবাদের ঘটনা ঘটার আগের দিন এই কলকাতা শহরে সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা কি সংগঠনের জামাতে উল হিন্দ নাকি সামথিং, তো তারা একটা মিছিল করলো, পুরো মৌলালী চত্বর ঘিরে ফেললো, ওইখানে স্টেজ পেতে ওইখানে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে আমার 5 মিনিট লাগবে, কলকাতাকে থমকে দিতে 5 মিনিট লাগবে, আগে চিড়ে মুড়িকে জেলা আটকাবে, তারপর কলকাতা আটকাবে। আচ্ছা, সেই সময় পুলিশের মনে হয় না যে এর থেকে ল অ্যান্ড অর্ডার দিয়ে এফেক্টেড হতে পারে? তারপরেই তো মুর্শিদাবাদের ঘটনা ঘটলো। তখন কেন পুলিশ প্রিভেন্টিভ মেজার্স গুলো নেয় না? তখন কেন পুলিশ এদেরকে আটকায় না? পুলিশের কি মনে হয় মানে এই যে নিরীহ শিক্ষকরা, এরা কি বন্দুক গুলি নিয়ে বেরিয়েছে নাকি? এরা কি মানুষকে মারবে? আরে এদের হাতে তো পেন, এদের হাতে তো খাতা বই, এরা তো শিক্ষক রে বাবা। এদের আন্দোলনকে তুমি অ্যালাউ করছো না, এদেরকে তুমি টেনে টেনে থানায় নিয়ে চলে যাচ্ছ। আর যারা তোমার দাঙ্গাকারী, যারা তোমার দাঁড়িয়ে বলছে যে আমরা রাস্তা আটকে দেবো, আমরা শহর আটকে দেবো, আমরা জেলা আটকে দেবো, আমরা রাজ্য আটকে দেবো, তাদেরকে তোমরা অ্যালাউ করছো। পুলিশ কোন ক্যাটাগরিতে এই প্রিভেন্টিভ মেজার গুলো নিচ্ছে? প্রিভেন্টিভ মেজার নেওয়ার তো কিছু ক্যাটাগরি আছে। কোথাও কি বলেছে নাকি যে এদেরকে আন্দোলন করা যাবে না? হাইকোর্ট কি কোথাও বলেছে এরা আন্দোলন করতে পারবে না? তাহলে এই সক্রিয়তাটা কেন? আমাদের কাছে নতুন না, আমরা জানি এই সক্রিয়তা, আমরা ভালো মতো জানি যে ভারতীয় জনতা পার্টি আজ অব্দি কোনো প্রোগ্রাম এখানেই কোথাও গিয়ে বৈপরীত্য, এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। সারা দিন ধরে আমরা সেই ছবি দেখিয়েছি যে পুলিশের যেভাবে ধরপাকড় চলেছে, সেখানে একজন শিক্ষককে যেভাবে টেনে হিচড়ে চ্যাংদোলা করে একের পর এক প্রিজন ভ্যানে তোলা হয়েছে, সেখানে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে এটা কোনো অভিযুক্ত নয় বা কোনো আসামি নয়। আমার সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি এখানেই প্রাইম টাইম। এবং এরপরে দেখুন বিভিন্ন খবর আপনারা অবশ্যই আপডেট আপনাদের দিতে থাকবো আমরা। এবং এরপরে দেখুন বেঙ্গল লাইন পম্পের সঙ্গে।